আজই ছিল এসআইআরের শুনানির শেষ দিন। আগামী 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর সেই ভোটার তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন মতুয়াবাসী। তবে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বলছেন যে আমরা ভোট দিয়েছি, অনেক দিন ধরে এখানে বাস করছি, তবে এবার খুব চিন্তায় আছি, এমনই প্রতিক্রিয়া মতুয়া সম্প্রদায়ের। তালিকা বেরোলে আরও নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। আমার বাবার সঙ্গে বয়সের ডিফারেন্স দেখিয়েছে। আমি সেখানে গেছি, হিয়ারিং করিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু ভোটার লিস্টে নাম ওঠার একটা সম্ভাবনা রয়েছে, তারপরেও ভয় পাচ্ছি। কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, আমি ভোট দিয়েছি, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে, সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা। ডেকেছে সেটাই তো, এখন যে লিস্ট বেরোবে ওতে নাম আমার আছে কি না, থাকবে কি না থাকবে, তার জন্য আমাদের চিন্তা হচ্ছে। হ্যাঁ, কেন চিন্তা হবে না? আমার শ্বশুর এখানেই, তাদেরও জন্ম, কিন্তু সেও অনেক আগে এসেছে। আসলে তার তো আরও টেনশন, সে কাজ কাম পুরো ছেড়ে দিছে, সে আরও চিন্তা করছে, বলে বউ আমি বাঁচবই না, এরকম চিন্তিত সে। কেন বলছে তো, বললে কি হবে? এখন আবার হিয়ারিংয়ে ডাকছে, তা ওনার টেনশন হয় না যে কি হবে না না হবে এ নিয়ে? আছে, থাকা সত্ত্বেও আমার নাম ওঠেনি এবং আমাকে ডেকেছে। হ্যাঁ, শুনানিতে ডেকেছে, সেখানে গিয়েছি, কাগজপত্র দেখিয়েছি সব। ওই শুধু কাগজপত্র দেখলো, কাগজটা জমা নিল, ছবি তুলে রাখলো, ছেড়ে দিল, আর কোনো কিছু জিজ্ঞাসাও করেনি। দুশ্চিন্তার মধ্যে তো অবশ্যই আছে, যেহেতু ভোটার লিস্টে নাম উঠবে কি উঠবে না, এই জন্য তো একটা চিন্তা স্বাভাবিক হবেই সবসময়ের জন্য। আমরা ঠাকুর সম্প্রদায়ের লোক বা ঠাকুর ভক্ত লোক, বা আমাদের ভোট এইভাবে যে মানে আমাদের হেয়ারিংয়ে ডাকবে, এই জিনিসটা কখনো আমরা ভাবি নেই যে আমাদের হেয়ারিংয়ে ডাকবে, বা এ নিয়ে আমাদের কোনো ভোট নিয়ে কোনো চিন্তা করতে হবে। আমরা জানি আমাদের ভোট আছে বা ভোট থাকবে, তা সত্ত্বেও আমাদের ডেকেছে। প্রধানমন্ত্রী বলছে, তা সত্ত্বেও তো আমাদের ডেকেছে। মতুয়াবাসীরা বলছেন যে আমরা শুনানিতে ডেকেছিল, শুনানিতে গিয়েছিলাম, প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েছি, কিন্তু তারপরেও আমাদের চিন্তা যাচ্ছে না। আমরা ভোট দিয়েছি, অনেক দিন ধরে এখানে বাস করছি, কিন্তু চিন্তায় আছি, চূড়ান্ত ভোটার তালিকায় নামটা শেষ পর্যন্ত উঠবে তো, আশঙ্কায় রয়েছেন তারা। হিয়ারিংয়ে ডেকেছিল, চিন্তা হচ্ছে, হিয়ারিংয়ে ডেকেছে, ভোট উঠবে কি উঠবে না, একটা টেনশনের মধ্যে তো থাকাই লাগে। স্বামী নাই আরও, ভোট তো 5-6 বার দেওয়া হয়ে গেছে, তাহলেও একটা টেনশনও থাকে। এখন মতুয়াদের তো তাই বলছে, কি হবে না না হবে কিছুই তো বুঝতে পারছি না এখন, তোমার ভোটের লিস্ট না বেরোনো পর্যন্ত। আমাদের অবস্থা খুব খুব খারাপ, চিন্তায় আছি এই ভোটের ব্যাপারে, কি হবে কি হবে না, নাম থাকবে কি থাকবে না, ভীষণ দুশ্চিন্তায় আছি। হিয়ারিংয়ে দেখেছিল, আমরা অনেক বছর আগে এসেছি এই ভারতবর্ষে, চিন্তায় ওই কি হবে কি হবে না, এইটুকুই চিন্তা। আপনারা শুনলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আশঙ্কায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারা বলছেন যে তারা অপেক্ষায় আছেন, তবে একই সঙ্গে দুশ্চিন্তাও রয়েছে। তার কারণ তারা শুনানিতে গিয়েছেন, নথিপত্রও জমা দিয়েছেন, কিন্তু এরপরেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা এ নিয়ে তারা চিন্তার মধ্যে রয়েছেন। তালিকা বেরোলে আরও নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরও। এটা তো দুশ্চিন্তামূলক একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা, যে এটা শোনানোর পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি, যে যেটা আমরা বারবার করে বলে এসেছিলাম, যে সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটাই বাস্তব সত্য হলো। আর বিজেপি সেটা নিজেরাই পরিকল্পনাভাবে এটা করেছে। এসআইআর মানে তো তার ভোটটা কাটতে পারে না। এসআইআর মানে হচ্ছে যে মৃত্যু ভোটারটা কেটে যাবে, যেটা ভুতুড়ে ভোটার, এক জায়গাতে 3 জায়গা 4 জায়গা ভোট আছে, সেগুলো কেটে যাবে। কিন্তু এইভাবে তো কোনো নির্বাচন কমিশন করতে পারে না। বিজেপির হয়ে যে কাজগুলো করছে, উনি শর্ত বেঁধে দিয়েছে, কে দেওয়ার মতন ক্ষমতা নেই। সেটাকে একই জিনিস, ওটাও 11টা চেয়েছে, ঘুরিয়ে এসআইআরে সেই 11টা চেয়েছে। অন্য অন্য স্টেটে কিন্তু এগুলো নেই। আবার অন্য অন্য স্টেটে যে এসআইআর, সেগুলো নেই। শুধু বাংলার
ক্ষেত্রে এই জিনিসটা করলো, তার মানে কি তারা পরিকল্পনা করে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মতোদের ভোটটাই কেটে দেবে। কিন্তু কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে। এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপিও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো, আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে: উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে। রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। কিন্তু একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন আর জল জমে না এখানে। বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে, এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলাজমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছান নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলাজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর, সবকটা চোর। মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে ডাক্তারবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত, চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে। আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।